হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার চলে এসেছি আজকে কয়েকটা নতুন ম্যাথমেটিক্স নিয়ে। তো প্রত্যেককে বলবো, আর বেশি দিন বাকি নেই মাধ্যমিককে। তো তোমরা প্রত্যেকে এই লাস্ট যে কটা দিন আছে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। বাড়ির বাইরে একদম বেরোনোর দরকার নেই, যে যতটা পড়েছো ততটার উপরে ফোকাস করো, বারবার প্র্যাকটিস করো। একটা কথা মনে রাখবে, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে অঙ্কে আসা যায়। আজকে যে কয়েকটা অঙ্ক করব সেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য। তো প্রত্যেককে বলবো ভিডিওগুলো শেষ অবধি মন দিয়ে দেখবে। প্রথম অঙ্কে আসি, কি বলেছে? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাস ও ব্যাসার্ধ কত হবে? তো এই অঙ্কটা তোমাদের এইবারে টেস্ট পেপারে প্রায় প্রতিটা পেজে আছে। তো প্রত্যেককে বলবো অঙ্কটা খুবই সোজা অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কি দিয়ে দিয়েছে? যে তিনটে আলাদা 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 দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট তামার গোলক আছে, তাকে কি করা হয়েছে? গলিয়ে একটা বড় গোলক বানানো হয়েছে। তো সাপোজ ধরো তিনটে এইভাবে গোলক ছিল, নিরেট গোলক। এর ধরো ব্যাসার্ধ কত ছিল? 3 সেন্টিমিটার, এর 4 সেন্টিমিটার, এর 5 সেন্টিমিটার। এই তিনটেকে গলিয়ে, আগুনে গলিয়ে একটা বড় গোলক বানানো হয়েছে। যে গোলকটা বানানো হয়েছে তার ব্যাস ও ব্যাসার্ধ মানটা বের করতে হবে। তো খুব সোজা, গলিয়ে তিনটে ছোট ছোট গোলককে গলিয়ে একটা জায়গায় আমরা রাখবো। তো আমরা তাহলে আয়তন বের করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। তাহলে এটা যদি r1 হয়, এটা যদি r2 হয়, এটা r3 হবে। আর যেটা বড় গোলক হবে সেটাকে আমরা r বড় হাতের হাত ধরে নিচ্ছি। তাহলে বেশ, তিনটিকে গলিয়ে একত্রিত করা হয়েছে, মানে প্লাস করা হয়েছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে 4/3 পাই কমন নিয়ে নিব। পড়ে থাকবে কোনটা? আর কিউব, মানে r1 কিউব মানে কত হবে? 3 কিউব। এটার ক্ষেত্রে কি হবে? 4 কিউব। এইটার ক্ষেত্রে কি হবে? 5 কিউব। একক কি হবে? সেন্টিমিটার কিউব, কারণ আয়তন বের করছি। তাহলে তিনটে ছোট ছোট নিরেট গোলককে গলিয়ে যে আয়তনটা পেলাম, কত পেলাম? এইটা পেলাম। এবারে এইটা হচ্ছে এই যে বড় গোলকটা ছিল তার আয়তন। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত ধরেছিলাম? r। তাহলে এর ক্ষেত্রে কি হবে? 4/3 পাই বড় হাতের আর কিউব সমান কি? আমরা এইটা লিখবো, কারণ বড় গোলকের আয়তন নিতে হবে এইটা। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো একক মিস করা যাবে না, একক অবশ্যই দিবে। তাহলে দুদিকে সমানের দুদিকে কি কি কমন আছে? 4/3 পাই পাই। তাহলে পড়ে থাকলো কি? আর কিউব ইকুয়াল টু কত? 216 সেন্টিমিটার কিউব। তাহলে আর কত হবে? এদিকে কিউবটা উঠলে এদিকে রুট কিউব হয়ে যাবে, 216। তাহলে এবার 216 রুট কিউব কত হয়? এগুলো তোমাদের প্রত্যেককে বলছি মুখস্থ করে নিতে, মুখস্থটা মনে রেখে দিতে হবে। 6 ইন্টু 6 ইন্টু 6। তাহলে রুট কিউব আছে, তাহলে তিনটে থেকে একটা বেরাবে। তাহলে কত হলো? 6 সেন্টিমিটার। তাহলে যে বড় গোলকটা বেরিয়েছিল তার ব্যাসার্ধ কত হলো? 6 সেন্টিমিটার। আমাদের কোশ্চেন কি বলেছে? ব্যাসার্ধ আর ব্যাস। তাহলে ব্যাস কত হবে?
এটা হলো ব্যাসার্ধ, ব্যাস তাহলে কত হবে ইনটু 2। খুবই সিম্পল ম্যাথ, শুধু বুঝলেই অঙ্ক হবে, আর ফর্মুলা ঠিক করে পুট করবে, ক্যালকুলেশন ভালো করে করবে। তো দেরি না করে নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো একটা নিরেট অর্ধগোলক বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, আর নিরেট গোলক বলেছে তার বক্রতলের ক্ষেত্রফল। বারবার বলছি এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এইবারের মাধ্যমিকের জন্য। সূত্র মনে রাখবে, ঠোঁটে লেগে থাকবে সূত্র। তাহলে একটা হচ্ছে নিরেট অর্ধগোলক, তার এইটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর একটা হচ্ছে নিরেট গোলক, এইটা হচ্ছে তার ব্যাসার্ধ। এটা যদি r1 হয় এটা r2 ধরে নিলাম। তাহলে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে 3 পাই r স্কয়ার। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত 4 পাই r স্কয়ার। এদের কি বলেছে ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, আর এই দুটো সমান বলেছে, এই দুটো সমান। তাহলে আমরা কি লিখতে পারি 3 পাই, এটা r1 ধরে নিয়েছিলাম, এটা r2 ধরেছিলাম, এখানে দেখতে পাচ্ছ। তাহলে 3 পাই ইকুয়াল টু 4 পাই। ওকে, আচ্ছা দুদিকে সেম কি কি আছে, পাই পাই ক্যান্সেল যাবে। আচ্ছা আর কিছু যাবে, আর কিছু যাওয়ার নেই কিন্তু। তাহলে বা ইকুয়াল টু কি হবে 4/3। তাহলে বাম পাশে কি আছে, উভয় স্কয়ার আছে। তাহলে r1 বাই r2 ইকুয়াল টু কি হবে, স্কয়ার উঠলে কি হয় রুট হয়ে যায়। ওকে, বা r1 বাই r2 ইকুয়াল টু, ওকে, তাহলে √4 ইকুয়াল টু কি হয় 2, আর √3 এর ভ্যালু আমরা প্রত্যেকই জানি, কি জানি 1.732, এগুলো মনে রাখবে। আর √2 এর ভ্যালু কত 1.414, এগুলো যেন একদম ঠোঁটে লেগে থাকে। তাহলে এই ভ্যালুটা বসাতে পারো, অচে এটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কোশ্চেন কি চেয়েছে, যে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে অনুপাত তাহলে কত হলো, অতএব r1 অনুপাত r2 ইকুয়াল টু 2:√3। এটাই উত্তর, এটাই উত্তর। দেরি না করে নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে? প্রত্যেককে বলবো এই অঙ্কটা কিন্তু এইবারের টেস্ট পেপার ডব্লিউবিটিএ এবং এবিটিএ দুটোতেই আছে, অনেকবার আছে। তো প্রত্যেককে ভালো করে দেখো, এবং কোশ্চেনটা খুব সোজা, দেখতে অনেক জটিল। তাহলে এইটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা ব্যাসার্ধ, তির্যক উচ্চতা, আর এটা এমনি উচ্চতা। বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল। আর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর এ ইকুয়াল টু ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে পাই পাই ক্যান্সেল হলো, আর একটা আর পড়ে থাকলো। তাহলে বা এর ইকুয়াল টু কি পেলাম √5 আর। ওকে, এবারে আছি দুপাশে বর্গ করে দিই, বা এল স্কয়ার ইকুয়াল টু কি হবে স্কয়ার ইকুয়াল টু
5 আর স্কোয়ার, √5 ইন্টু √5 কি হয় 5 হয়, আমরা করণীতে করেছি। এবারে আমাদের কিন্তু চেয়েছি কি শুধু উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, কিন্তু এখানে আমাদের কি আছে তির্যক উচ্চতা। তাহলে এইটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, পিথাগোরাস ফর্মুলা। তাহলে h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার মাইনাস r স্কয়ার, h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার মাইনাস r স্কয়ার, বা l স্কয়ার ইকুয়াল টু কি হবে a স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে l স্কয়ার ইকুয়াল টু কি পেয়েছি h স্কয়ার প্লাস r স্কয়ার, ইকুয়াল টু 5r স্কয়ার, বা h স্কয়ার ইকুয়াল টু কি হবে 5r স্কয়ার মাইনাস r স্কয়ার, এই r স্কয়ারটা এদিকে চলে যাবে 4r স্কয়ার। এবারে কোশ্চেন কি ছিল শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, এবারে চলে এসেছে অঙ্ক। তাহলে h স্কয়ার বাই এটা নিচে আসবে r স্কয়ার ইকুয়াল টু কি হবে 4/1। তাহলে তাহলে h বাই r ইকুয়াল টু কি হবে √4/1। অতএব h অনুপাত r ইকুয়াল টু কি হবে √4 অনুপাত √1 ইকুয়াল টু হবে 2:1। খুব সোজা। নেক্সট অঙ্কে আসছে। নেক্সট অঙ্কে আসার আগে একটা কথা বলবো, এই অঙ্কটা কিন্তু ভালো করে করবে তোমরা, এবার মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট অঙ্ক বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5 হয়, তবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত কত। তাহলে দুটো লম্ববৃত্তাকার শঙ্কু, তাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে h1 অনুপাত h2 ইকুয়াল টু কত 2:3। তাহলে h1 কত 2k, আর h2 হচ্ছে 3k, আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত করেছে 3:5। তাহলে r1 অনুপাত r2 ইকুয়াল টু 3:5। তাহলে r1 কত 3k, আর r2 হচ্ছে 5k। কেটা কি ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। এবারে বলেছি কি অনুপাত শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত, শঙ্কুর আয়তনের সূত্র সূত্র মনে রাখতে হবে। তাহলে 1/3 পাই r স্কয়ার h, তাহলে এখানে r1 h1 লিখলাম অনুপাত 1/3 পাই, ওকে। এই দুটোর অনুপাত চেয়েছে। তাহলে 1/3 পাই, r1 কত ছিল 3k তার স্কয়ার, h1 কত ছিল 2k, অনুপাত 1/3 পাই, r2 কত ছিল 5k, তাহলে 5k স্কয়ার ইন্টু h2 কত ছিল 3k, ওকে। এবারে ক্যান্সেল করার পালা, 1/3 ক্যান্সেল হলো, পাই পাই ক্যান্সেল হলো, কে কে ক্যান্সেল হলো। আচ্ছা, তাহলে এখানে কত পড়েছে 3k স্কয়ার মানে 9k স্কয়ার ইন্টু 2 অনুপাত এটা কত হবে 25k স্কয়ার ইন্টু 3। তাহলে k স্কয়ার ক্যান্সেল হলো, তাহলে কত হলো এখানে 9 × 18 অনুপাত 25 × 75। বা এখানে করতে পারো 3 1 যা 3 3 যা দিলে কত হবে 3 2
ছয় ইস্টু 25। তাহলে কোশ্চেন কি ছিল? সম্পদয়ের আয়তন অনুপাত কত? আয়তন অনুপাত কত হলো? 6:25। এটাই হচ্ছে অ্যান্সার। তো যে চারটে অঙ্ক করলাম, প্রত্যেককে বলবো মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করে যাও। ভয় পাওয়ার কিছু নেই। অঙ্ক প্রশ্ন এবারে সোজা আসবে মাধ্যমিকে। ভালো করে প্র্যাকটিস করে যাও, বইটা বারবার প্র্যাকটিস করো। ভালো থাকবে সবাই, মন দিয়ে পড়াশোনা করো।